আগামী অর্থবছরের জন্য 2,30,000 কোটি টাকার বার্ষিক উন্নয়ন কর্মসূচি এডিপি অনুমোদন দিয়েছে সরকার। বাস্তবায়নের জন্য 1,44,000 কোটি টাকা আসবে অভ্যন্তরীণ উৎস থেকে, 86,000 কোটি টাকা বিদেশি উৎস থেকে সংগ্রহ করা হবে। উন্নয়ন বাজেটেও দীর্ঘমেয়াদী ও মেগা প্রকল্প থাকছে না। এ বিষয়ে পর্যালোচনা শুনবো আমরা সিপিডির জ্যেষ্ঠ গবেষক তৌফিকুল ইসলাম খানের কাছ থেকে। জনাব তৌফিকুল ইসলাম খান, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের বিজনেস ট্যুরের আয়োজনে। আপনার কাছে শুরুতেই যেটি জানতে চাই, 2025-26 এডিপিতে অন্তর্ভুক্ত 1,171টি প্রকল্পের মধ্যে 404টির মেয়াদ শেষ হয়ে গেলেও কাজ শেষ হয়নি। আবার 258টি প্রকল্প আগামী অর্থ বছরের শেষ করার নির্দেশনা দেওয়া হয়েছে। এসব সিদ্ধান্ত কতটা বাস্তবসম্মত? না, এটা নতুন কিছু না। আসলে এই ধরনের আমাদের প্র্যাকটিস অনেকদিন ধরেই চলছে। এইটাকে আমরা বলতে পারি যে আমাদের একটা কাঠামোগত দুর্বলতা বার্ষিক উন্নয়ন কর্মসূচি। অনেকগুলো প্রকল্প সময় মতো শেষ হয় না এবং বারবার এটার সময় বাড়াতে হয় এবং অনেক ক্ষেত্রে আমাদের প্রকল্পর সময় শেষ হয়ে যাবার পরে বাড়াতে হয়। এইটার থেকে অবশ্যই আমাদের মানে বের হয়ে আসা দরকার, কিন্তু একই সাথে এটাও আশা করা যাবে না যে এক বছরে এটা বের হয়ে আসবে। সুতরাং এই অর্থ বছরের চেষ্টাটা যেটা হবে সেটা হলো যে এই প্রকল্পগুলোকে আমরা সময় মতো যেন শেষ করতে পারি। অনেক সময় আমরা দেখেছি এরকম সময় বাড়ানোর পরেও আবারও সময় বাড়ানোর দরকার হতে পারে এবং অনেকগুলো গুরুত্বপূর্ণ প্রকল্প আছে এক্ষেত্রে। যেমন ধরেন আমাদের যে প্রাথমিক শিক্ষার যে বড় আমার সেক্টরাল প্রকল্পটা আছে, এইটা কিন্তু আমরা দেখেছি যে একবার দফা বাড়ানো হয়েছে, আবার সময় বাড়ানো হয়েছে। তো এইগুলোর ব্যাপারে একটা সিদ্ধান্ত আমার মনে হয় যে দ্রুত আসা দরকার এবং সামনের দিনে যে প্রকল্পগুলো আমরা বাস্তবায়ন করছি এটা সময় মতো করাটা খুবই জরুরি। বাজেট সংকোচন নীতির মধ্যে পড়ে 35,000 কোটি টাকা কমিয়ে এডিপির আকার 2,30,000 কোটি টাকা করা হয়েছে। এই অর্থ বরাদ্দ কতটা যৌক্তিক? না, বরাদ্দ কমানো হয়েছে সেটা তো যেই বরাদ্দটা দেয়া হয়েছিল অরিজিনালি অর্থ বছরের শুরুতে, গত বছর এই সময় যে বরাদ্দটা দেওয়া হয়েছিল, কিন্তু এই অর্থ বছরে কিন্তু যেই এডিপি বাস্তবায়নের যে হার সেটা গত 5-7 বছরের মধ্যে সবচাইতে কম। কোভিড এর পরে এত কম কখনো বাস্তবায়ন হয়নি। সেক্ষেত্রে যেটা শেষ খরচ হবে এই বছর বার্ষিক উন্নয়ন কর্মসূচি, তার থেকে কিন্তু আমি মনে করি যে আগামী অর্থ বছরে যেই বরাদ্দটা দেওয়া হয়েছে এটার একটা বেশ বড় অংশের মানে প্রবৃদ্ধি কিন্তু আপনারা দেখতে পাবেন। যেটা গুরুত্বপূর্ণ সেটা হলো যে আমাদের আর্থিক সক্ষমতা এখন খুব বেশি নেই, ফলে অনেক বড় এডিপি দেওয়ার আসলে আর্থিক ক্ষমতাটা এখন সরকারের নেই। সরকার একটা সংযত আচরণ করবার একটা নীতিগত সিদ্ধান্ত নিয়েছেন অর্থনৈতিক ক্ষেত্রে এবং সেটার সাথে সামঞ্জস্যপূর্ণ ভাবে আছে। বরং গুরুত্বপূর্ণ হলো যে এই অর্থটাও দিন শেষে আমরা বরাদ্দ দিতে পারবো কিনা তা অনেকাংশে নির্ভর করবে যে আমরা দেশের ভিতরে সম্পদ সংগ্রহ করতে পারছি কিনা। যেটা গুরুত্বপূর্ণ সেটা হলো যেটুক বরাদ্দ দেওয়া হচ্ছে সেই বরাদ্দটাকে যথাযথভাবে ব্যবহার করতে পারি কিনা এবং আমার যেই প্রকল্পগুলো শেষের দিকে আছে সেই প্রকল্পগুলোকে আমি একটু তাড়াতাড়ি এটা বাস্তবায়ন করতে পারি কিনা, আমার বিদেশি সাহায্য পুষ্ট প্রকল্পগুলোকে তাড়াতাড়ি আমরা বাস্তবায়ন করতে পারি কিনা। ফলে যেই বরাদ্দটাও আছে এইটার বিতরণটা কেমন হচ্ছে, এটার ব্যবহারটা কেমন হচ্ছে, তদারকির ব্যাপারটা থাকতে হবে। জনাব তৌফিকুল ইসলাম খান, পরিকল্পনা কমিশন বলছে মেয়াদ বৃদ্ধির কারণ হচ্ছে বিল পরিশোধ। এখন প্রকল্পের মেয়াদ বাড়িয়ে বিল পরিশোধ করলে রাজস্ব খাতে চাপ পড়বে না? আপনার কাছে কি মনে হয়? এবং এর বিকল্প কোনো ব্যবস্থা নেই কেন? ব্যবস্থাটা তো হলো সময় মতো, যেটা দীর্ঘদিন ধরে আমরা বলছি অনেকগুলো প্রকল্প আছে যেটা অতি মূল্যায়িত আছে এবং এর সাথে দুর্নীতি জড়িত আছে। তো সেই জায়গাগুলোতে আমরা সুশাসন আনতে পারছি কিনা এবং সেই জায়গাগুলোতে আমরা কি ধরনের পদক্ষেপ নিচ্ছি এইটার একটা সুস্পষ্ট যদি একটা ব্যাখ্যা থাকে, কারণ বর্তমান সরকার 10 মাস আছেন, তারা এ পর্যন্ত কি কি পদক্ষেপ নিয়েছেন এবং এই প্রকল্পগুলোর ক্ষেত্রে তারা কি ধরনের যে আমি যেটাকে বলে আমরা এফিসিয়েন্সি বাড়ানোর ক্ষেত্রে পদক্ষেপ নিয়েছেন, সেগুলোকে আমার মনে হয় সামনে নিয়ে আসা উচিত এবং সেটা একটি দুটো প্রকল্পের জন্য যদি ব্যবহার হয়ে থাকে, এখন বড় আকারে সবগুলো প্রকল্পের জন্যই যেন সেই ধরনের একটা অনুশাসন নিয়মিতভাবে এটা প্র্যাকটিস করতে পারি আমরা, সেইটাই বরং আমি গুরুত্ব দিয়ে দেখবো।
প্রকল্প পরিকল্পনা এবং বাস্তবায়নের যে ঘাটতি সেটা কিন্তু সরকারি সচিবরাও স্বীকার করছেন। তাহলে প্রতি বছর এত বড় বড় প্রকল্প হাতে নেওয়ার যৌক্তিকতাটা কি আপনার কাছে কি মনে হয়? যদিও এই সরকার বলছে এবার মেগা প্রকল্প হাতে নেওয়া হবে না। সবচাইতে গুরুত্বপূর্ণ হলো যে আমরা যখন প্রকল্প হাতে নেই তখন এটার ফিজিবিলিটি স্টাডিটা আমরা ঠিকঠাক মতো করছি কিনা, এইটার থেকে যে সুফল পাওয়া যাবে সেটাকে আমরা ঠিক মতন আমরা হিসাব করছি কিনা, এটার যে দামগুলো ধরা আছে সেটা যৌক্তিকভাবে বাজার মূল্যের সাথে সামঞ্জস্যপূর্ণ কিনা, এবং এটার ব্যবহারটা সময় মতো আমরা করতে পারবো কিনা, যেই ধারাবাহিকতায় আমরা সিকোয়েন্সিং বলি সেটা ঠিক মতো আছে কিনা, ওই জায়গাটায় শৃঙ্খলাটা অনেক দরকার। আমাদের যেটা বিবেচনায় রাখতে হবে যে আমাদের এখন আর্থিক সক্ষমতা কম, আমাদের ঋণের চাপ বাড়ছে, ঋণ পরিশোধের সেবা যেই চাপটা এইটা অনেক বাড়ছে। সুতরাং সেইটা দিয়ে নতুন প্রকল্প নেওয়ার চাইতে যে আমার এখনকার প্রকল্প আছে যেগুলোর আমার অর্থায়ন কিছুটা হয়তো বৈদেশিক সাহায্য থেকে এসছে সেগুলোর ব্যাপারে গুরুত্ব দেওয়াটা দরকার, কিন্তু নিঃসন্দেহে কিছু কিছু প্রকল্প নিতে হবে। যেটা আমি মনে করি যে এই সরকার একটা বিশেষভাবে তুলে আনতে পারেন সেটা হলো নতুন প্রকল্প যেগুলো নিচ্ছেন সেগুলোর যে মূল্যায়ন হচ্ছে বা যে মূল্যটা ধরা হচ্ছে সেই মূল্যটাতে বাজার মূল্য ঠিকঠাক আছে কিনা এবং সেইটাকে একটা আমরা বেঞ্চমার্ক হিসেবে ব্যবহার করতে পারি কিনা সামনের দিনে। জনাব তৌফিকুল ইসলাম খান, প্রতিবার তো প্রকল্পকে ঘিরে কিছু দামি জিনিসপত্র কেনা হয়, যেমন গাড়ি, আসবাবপত্র, যেগুলো পরে ব্যবহার করার সুযোগ থাকে, এবং এই সরকার কিন্তু বলেছিল যে সেগুলোর একটা তালিকা করবে। যতদূর জানি সেই তালিকাটাও করা হয়নি। যেটা আমরা বলছি দেখেন, গত 2 বছরে কিন্তু আর্থিক সক্ষমতার বিচারে জুলাই মাসেই আবার একটা নতুন করে প্রজ্ঞাপন দেওয়া হতো যে বিদেশ যাত্রা, গাড়ি কেনা, এই ধরনের খরচ কিন্তু করা যাবে না। এবং আমি মনে করি যে সেইটা ভালো। আমরা যে এই সম্পদটা আমরা কোন একটা প্রকল্পে নিচ্ছি এটা সরকারেরই সম্পদ হিসেবে থাকে, সেই সম্পদকে যথাযথভাবে ব্যবহার যদি করা যায় আমাদের দিন শেষে জনগণের অর্থ সাশ্রয় হবে এবং সেটাকে আমরা অন্য জায়গায় ব্যবহার করতে পারবো। সুতরাং সেই নীতিমালা, সেটার যে স্টক টেকিংটা করা, এটা নিশ্চয়ই সরকার প্রায়োরিটি দিয়ে করবেন, এইটা আমরা তো সবসময় আশা করি। জনাব তৌফিকুল ইসলাম খান, আপনাকে অনেক ধন্যবাদ। বিজনেস টুডের আয়োজনে অনেকগুলো তথ্য আপনি আমাদেরকে দিলেন, আমাদেরকে সময় দিলেন, ধন্যবাদ।